হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য একটা খুবই সুন্দর গল্প যেটি আলোচনা করতে চলেছি, পান্নালাল প্যাটেলের অদল বদল। এই অদল বদল গল্পটি হয়তো অনেকেই পড়েছো, কিন্তু যারা পড়োনি তারা এই আজকের ভিডিওটা থেকে সমস্ত গল্পটাই জেনে যাবে এবং এর সাথে সাথে এর প্রশ্ন উত্তরগুলোও কিন্তু জেনে যাবে। আর তোমাকে মানে বই খুলে কিন্তু পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। গল্পের প্রতিটি লাইন ধরে আজ আমি আলোচনা করব, পুরো মানেটা বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। পান্নালাল প্যাটেল সম্পর্কে একটু বলে দিই। উনি রাজস্থানে জন্মগ্রহণ করেছিলেন 1912 সালে। ওনার যে রচনা, সেই রচনা বা লেখনির মাধ্যমে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে সাধারণ মানুষ আর গ্রাম জীবন সম্পর্কে। তার উল্লেখযোগ্য গল্প সমগ্র হচ্ছে লাখ 84, সুখ দুঃখ নান সাথী, কই দেশি কই পরদেশি, এরকম আরও বিভিন্ন রয়েছে। তিনি সাহিত্য কীর্তির জন্য 1950 সালে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক বলে একটা পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 1985 সালেও তিনি একটা পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ নামে। উনি মারা যান 1989 সালে। এই একটুখানি জানালাম পান্নালাল প্যাটেল সম্পর্কে। এরপরে আমরা চলে যাব আমাদের মূল পাঠে, অর্থাৎ অদল বদল গল্পের প্রথম প্যারাতে। চলো আমি লাইন বাই লাইন পড়ছি, তোমরা মন দিয়ে কিন্তু অবশ্যই শুনবে। হোলির দিনের পড়ন্ত বিকেল। নিম গাছের নিচে গায়ে একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। অর্থাৎ হোলির দিন ছিল সেই দিনটি, কিন্তু হোলির দিনটা অনেকটাক্ষণ কেটে গিয়েছে। এবারে সূর্য অস্ত যাচ্ছে, এবারে সন্ধ্যা নেমে আসছে, বিকেল হয়ে এসেছে। তো গ্রামে কি দেখা যায় না, অনেক দল বেঁধে ছেলেরা খেলা করে, বিভিন্ন রকম তারা খেলা করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধুলো ছোড়াছুড়ি করছে। হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এলো। হাত ধরাধরি করে, কতটা একটা ঘনিষ্ঠ ব্যাপার বুঝতে পারছি না আমরা। নাম কি? আমরা দুটো নাম পেয়েছি, অমৃত আর ইসাব। এই অমৃত আর ইসাব, এদের বন্ধুত্ব যেন এতটাই গভীর, এতটাই ঘনিষ্ঠ। এরকম বন্ধুত্ব তোমরা যদি গল্পটা না পড়ো তাহলে কিন্তু জানতেই পারবে না যে এরকমও বন্ধুত্ব কিন্তু হয়, যেটা আজকালকার দিনে খুবই অভাবনীয়, আজকালকার দিনে দেখা যায় না বললেই চলে। এই অমৃত আর ইসাবকে নিয়ে কিন্তু পুরো গল্পটি রচিত। পুরো গল্পটির মূল কেন্দ্রীয় চরিত্র এরা দুজনই। আর আমাদের গল্পের শেষে কিন্তু চোখ থেকে জলও বেরিয়ে যাবে, এই রকমই একটা গল্প। চলো পরের লাইন পড়ি কেমন। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, গায়ে অর্থাৎ তাদের শরীরে নতুন জামা পরেছে তারা। হোলির দিন একটা ফেস্টিভ্যাল এলে আমরাও নতুন পোশাক পরেই তো ঘুরে বেড়াই, তাই না? রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ের এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের আছে শুধু তার বাবা। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তোমাদের যে অমৃতের কে রয়েছে এমসিকিউ প্রশ্নতে, বাবা মা না শুধু বাবা না শুধু ভাই। তখন অনেকের ডাউট থাকে যে এটা ইসাব হবে না এটা অমৃতের বাবা ছিল না শুধু ইসাবের বাবা ছিল, কনফিউশন একটা চলতে থাকে। এখানটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, অমৃতের কিন্তু পুরো ফ্যামিলি রয়েছে, তার বাবা আছে, মা আছে, তার 3 ভাই রয়েছে, কিন্তু ইসাবের শুধুমাত্র বাবা রয়েছে।
এদের আমরা দেখো এই প্রথম যে একটা প্যারা পড়লাম, মানে হোলির দিনের পড়ন্ত বিকেলের পরেরটাই, দ্বিতীয়টা। তো এখানে আমরা পড়ে যেটুকু জানতে পারলাম যে পুরোটাই কিন্তু দুজনের একই রকম। তারা একই স্কুলে পড়ে, তাদের বাড়িও মুখোমুখি, তাদের বাবারাও কিন্তু পেশায় চাষি, তাদের বয়সটাও হয়তো একই রকম, একই ক্লাসে পড়ে, একই বয়সী ধরো হবে। আর দুজনেই যে পোশাক আশাক পরেছে সেটাতে কত মিল দেখতে পাচ্ছ। সেটার যে রং, অর্থাৎ যে পোশাকের রংটা পড়েছে সেটাও একই, আর কাপড়টাও একই রকম, মানে তাদের হাইট আর সব কিছু একই রকম। পরের লাইন, দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান। যে ছেলেটা ধরো বলছে কথা, সেটা কতটা দুষ্টু, কতটা মহা বদমাশ একটা ছেলে ভাবতে পারছো। দুই বন্ধুর মধ্যে তারা বিবাদ লাগাতে চাইছে, মারামারি লাগাতে চাইছে, কুস্তি লড়তে বলছে। কতটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার। তাদের যখন পোশাক আশাক একই রকম, তাদের যখন সব রকম একই, তারা কি নিজেদের মধ্যে লড়াই করবে? তখন আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। অন্যের তো মজা দেখতেই মানে মজা লাগে। অন্যের দুঃখে, অন্যের বিবাদে, অন্যের কী বলবো ঝামেলাতে তো আরও যে তৃতীয় নাম্বার ব্যক্তি রয়ে তার তো মজাই লাগবে। তো আরেকটা ছেলে তখন চেঁচিয়ে উঠে বলছে, ঠিক আছে লর্ড, দেখবো, বেশ মজা হবে। ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। ঈশাব তাকাচ্ছে অমৃতের দিকে। তখন অমৃত বলছে যে না না, তো আমাকে তাহলে কিন্তু মা মারবে আর কি। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিল, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। মানে এই জামাটা সে অনেক রিকোয়েস্ট করে বাড়ি থেকে পেয়েছিল, আর যখন সে বেরোচ্ছে এই একটা নতুন জামা পরে বাইরে, তখন কিন্তু তার মা তাকে ভালো করে বলেই দিয়েছিল যে এই জামা কিন্তু কোনো মতেই ছিঁড়ে আসবে না বা নোংরা করে আসবে না। তাই অমৃত বলছে যে না না, আমি যদি এটা করি তাহলে আমার মা কিন্তু মারবে আর কি। অমৃত সত্যই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনামাত্রই অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মানে ঈশাব যেহেতু একটা নতুন জামা কিনেছিল, তো সেই জামাটা দেখে অমৃত কিন্তু চেয়েছিল যে ওরও একটা নতুন জামা হবে, ওর মতোই হবে, কার মতো? ঈশাবের মতোই। কিন্তু সবসময় তো আর পসিবল হয় না যে নতুন কিনে দেওয়া। তার বাড়িতেও পসিবল ছিল না, যার জন্য তাকে হয়তো বলেছিল দেব না, কিন্তু সে একদম বলেই ফেলেছিল যে যদি তাকে নতুন পোশাক, নতুন জামাটা না দেওয়া হয়, তাহলে কিন্তু সে স্কুলে পর্যন্ত যাবে না। কতটা দুঃসাহস ভাবো তো। তোমরা এরকম করো কেউ? নতুন কোনো জিনিস না পেলে বলো যে না স্কুলে যাব না, পড়বো না? করলে আমাকে কমেন্ট করবে অবশ্যই। মা ওকে অনেক বুঝিয়েছিল, ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। কারণ সে নতুন জামা পাবে তবেই তো। তার তো ছেড়েনি, ধরো অমৃতের তো নতুন জামা রয়েছে, কিন্তু ঈশাব যেহেতু নিয়েছে ওকেও নিতে হবে। তাই সে কী করেছে, ওর একটু মাত্র ধরো ফুটো একটু ছিল, ও তো ওই ফুটোটার মধ্যেই আঙুল ঢুকিয়ে আরও বড় করে দিয়েছে। এবারে তো সে নতুন পাবে। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছুপা কিন্তু হতে রাজি নয়। ও মরি হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ঈশাবের মতোই
একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। মানে ও মারও খেতে রাজি ওই ঈশাবের মতো জামা পরার জন্য। ঈশাবের মা এসব ঝামেলা থেকে বাঁচাবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো না মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম। এখানে ঈশাবের মা করেছে, এটা অমৃতের মা হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ। কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। ওই স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। মানে অমৃত লুকিয়ে পড়েছে রাত্রিতে কাদের গোয়ালঘরে? ঈশাবের গোয়ালঘরে, ঈশাবদের। তো ওইখানে লুকিয়ে পড়েছে কারণ সে বাড়ি যেতে চায় না, কারণ তাকে নতুন জামা দেওয়া হয়নি, সে স্কুলে যাচ্ছে না, সে খাওয়া দাওয়া করছে না। কতটা দুঃসাহস ছেলেটার, মানে ও নতুন জামা চাই যেভাবেই হোক। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি অর্থাৎ সে একেবারেই নারাজ। সে কোনোভাবেই তার প্রিয় বন্ধুর সাথে কুস্তি লড়তে চায় না। এবং আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তার নতুন জামা। এত কষ্ট করে, এত মানে একটা ঝামেলা ঝঞ্ঝাট করে সে যখন নতুন পোশাকটি পেয়েছে, ধরো, সে কি চায় যে তার নতুন পোশাকটি নোংরা লাগুক? বা তার মা তাকে একদম বারে বারে বলে দিয়েছে যে একদম তার পোশাক যেন নোংরা না হয় বা ছিঁড়ে না যায়। তো সে একটা ভয়ের মধ্যেও আছে যে এত কান্নাকাটি করে ড্রেসটা নিলাম আর সেটা কি একদিনই খারাপ করে দেব? তো সে একেবারেই না করে দিয়েছে যে না, কুস্তি আমি কোনোভাবেই কিন্তু লড়বো না। খুব সুন্দর লাগছে গল্পটা, তাই না? চলো, এভাবে আমাদের যতটা আছে আমরা আজকে পুরোটাই কমপ্লিট করব। তোমাদের 2026 মাধ্যমিকে এই অদল বদল গল্প থেকে কীরকম প্রশ্ন আসবে আমি তারও একটা ভিডিও কিন্তু আগে দিয়েছি, তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমরা চাও যে আরও একটা অন্য ভিডিও দিই শুধু অদল বদল গল্পের ওপর, তাহলে আমি অবশ্যই আরও একটা ভিডিও দেবো, কেমন? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। মানে ভাবছো, কালিয়া বলে একটা ছেলে, তাকে জোর করে কুস্তি লড়ার জন্য একটা মাঠে নিয়ে যেয়ে তাকে কিন্তু ফেলে দিয়েছে, কিন্তু অমৃত চাইছে যে সেখান থেকে সে কোনোভাবেই যেন বেরিয়ে যায়, তো বেরোতে পারছে না। যখন সে মাটিতে পড়ে গিয়েছে তখন ছেলের দল সকলেই হেসে হেসে আবার কি মজা করছে যে কালিয়া জিতে গেছে, অমৃত হেরে গেছে। ঈশাবের মেজাজ চড়ে গেল। এটা তো হবারই ছিল, স্বাভাবিক, বন্ধুকে যখন মেরেছে তখন কি ঈশাব চুপ করে থাকবে? ও কালিয়ার হাত ধরে বলল, আয়, আমি তোর সঙ্গে লড়ব। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। কালিয়া তখন বলছে, না না, আমি আর লড়তে পারবো না। ওর তো কথা শুনবে না এবারে ঈশাব, কারণ ঈশাবের বন্ধুকে মেরেছে। ঈশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। মানে ছেলের দলরা কতটা মানে কি বলবো চালাক, দেখতে পারো কতটা সাহস ওদের মধ্যে। মানে ওরা ঝগড়াটা লাগিয়ে দিল, কুস্তি লড়তে তারাই কি করলো, চাপ দিল। কিন্তু যখন দেখছে যে কালিয়াকে মেরে ফেলে দিয়েছে ঈশাব, এবারে যদি কালিয়ার বাবা মা এসে সবাইকেই তো পিটোবে, যারা থাকবে সবাইকে পিটোবে, সব বাচ্চাগুলোকে, তখন সব ছেলের দলরা পালিয়ে দিয়েছে।
আর ঈশাব এদিকে কী করেছে, কালিয়াকে মেরে হয়তো ফেলে দিয়েছে বা পুরো ল্যাং মেরে একদম ব্যথা ধরিয়ে দিয়েছে তাকে। তার পরের প্যারা দেখো, অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি অর্থাৎ এই যে যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্র চলছিল এতক্ষণ, সেখান থেকে তারাও দুজনেও পালাচ্ছে। কিছুটা যেতেই অমৃতের নজর এলো যে ঈশাবের জামার পকেটও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। যা, কার ছিঁড়েছে? ঈশাবের ছিঁড়েছে, কিন্তু অমৃত অনেক জেদ করে নিয়েছে ড্রেসটা, সেটা ভুলে যেও না। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। যা, একদিকে জামা ছিঁড়েছে, একদিকে ওর বাবাও ডাকছে। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্রই ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। মানে ছিটটা কিনেছিল পিসটা জামা, তারপরে তিনি সেলাই করেছিলেন অনেক কষ্ট করে। ওনাদের অভাবনীয় কী বলবো একটা সংসার, তারা কোনো রকমে দিনমজুর আর কি, কৃষক, তা চাষবাস করে, তাদের খুব একটা রোজগার নেই আর কি। তো খুব কষ্ট করেই সুদখোরের কাছ থেকে টাকাও ধার নিয়ে কোনো রকমে তাকে জামাটা দিয়েছিল, কাকে? ঈশাবকে। ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ঈশাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ঈশাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? কতটা বন্ধুত্ব থাকলে কিন্তু এরকম হয়। অমৃত জানে যে অমৃতের ছেঁড়া জামা যদি দেখে তার বাড়িতে তার মা, তাহলে অমৃতকে কী করবে সেটা তো অমৃত ভালো করে আগে থেকে টের পেয়ে গিয়েছিল। কিন্তু এদিকে দেখছে যে বন্ধু যখন বিপদের মধ্যে পড়েছে, তার যখন জামাটা ছিঁড়েছে, তার বাবা কোনো রকমে তাকে একটা জামা দিয়েছিল, তো সেটা যখন ছিঁড়ে গিয়েছে, সে চাইছে যে সে নিজে মার খাক কিন্তু বন্ধু যাতে বাঁচুক। এরকম বন্ধু কি তোমাদের রয়েছে? এরকম বন্ধু সত্যি আজকালকার দুনিয়াতে দেখাই মানে দুঃসাধ্যকর। তারপরের লাইন দেখো, অমৃত বলল, শিগগিরই কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। ঈশাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কী করতে চাইছে বুঝতে পারছিল না, বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কতটা মানে ইয়েভাবে বলছে, নম্রভাবে একটা বাচ্চা আরেকজনকে বাঁচানোর জন্য, যে আমার মা আছে, আমাকে বাঁচিয়ে নেবে কোনো ক্রমে। আর হ্যাঁ, ছিঁড়ে গেলে আমাকেও মারবে সেটা ঠিক, কিন্তু আমার মা রয়েছে। কিন্তু যেহেতু ঈশাবের মা নেই, হ্যাঁ, তে অমৃত এটা ভেবেই কিন্তু তাকে জামাটা খুলে দিয়ে দিয়েছে যাতে বন্ধু মার না খায়। আর জামা অদল বদল, এখান থেকে গল্পটির নামও কিন্তু অদল বদল। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, এটা বললাম। হ্যাঁ, তারপরের লাইন, ঈশাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্যই ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। মানে অমৃতকে ওর মাও মেরেছে, না মারা নয়, হয়তো যখন তার বাবা মারতে গেছে তাকে, তখন সে লুকিয়ে পড়েছে তার মায়ের কাছে বা মায়ের পেছনে, কিন্তু মা খুব কম পরিমাণে মেরেছে আর কি। হ্যাঁ, কিন্তু বাবারে যখন মেরেছে, বাবারে যখন মারে অতিরিক্ত, তাই তো? ঈশাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। মানে কেউ যেন চলে এসেছে, কাশছে আর কি। তো তারা শুনতে পেল, দিয়ে তারা ঝটপট করে ড্রেসগুলো চেঞ্জ করে নিল, ওরটা পরে নিল, ওরটা পরে নিল, একই সাইজ, আগেই বলেছি গল্পের মধ্যে। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল।
কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছেড়েছে, উনি ভুরু কুঁচকালেন কিন্তু মাপ করে দিলেন। একটা সুতসুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। মানে খুব বেশি পরিমাণে তো ছেড়েনি, একটু পরিমাণে ছিঁড়েছে। এখনকারকার দিনে যেমন দেখা যায়, একটু না ছিঁড়তে না ছিঁড়তে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিই, আর এটা পরবো না, পুরনো হয়ে গেছে, আর এটা পরবো না, ছিঁড়ে গেছে। কিন্তু তখনকার দিনে যেহেতু ওদের কষ্টকর একটা ফ্যামিলি, তাদের মানে দৈনন্দিন জীবনে যেহেতু এক দরিদ্রতা রয়েছে, তো তারা কী করে রিফু করে পরে নেয় ড্রেসটা, যেটা হয়তো ছিঁড়ে একটু গেছে। আর একটু ড্রেস ছিঁড়ে গেলে সেটা রিফু করে পরা কিন্তু যায়। তোমরা হয়তো অনেকে জানো না, সেটাই আবার বলবে যে রিফু আবার কী জিনিস। তো ওটা কি, ওটা একটু সুতো দিয়ে অন্য একটা কাপড় দিয়ে জড়িয়ে রিফু করে দেওয়া যায়। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। মানে এটা তো ভয় কেটে গেল, বিরাট ব্যাপার। অমৃত মার খেলো না, ঈশাবও মার খেলো না, তাই না? একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? মানে একজন দেখে ফেলেছে ও ছেলেগুলো কত বদমাইশ, ভাবতে পারছো? আবার বলছেও যে ওদের আবার আনন্দটা মাটি করতে হবে, তো এত দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, সেটা তো যে করেই হোক মাটি করবে। তার জন্য বলছে তোরা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে। এ আশঙ্কা করে তারা চলে যেতে চাইল, কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। তারা ভাবছে যদি জেনে ফেলে বাড়ির লোকেরা, তাহলে তো আরও বিরাট কাণ্ড হয়ে যাবে। তাই তারা কি করছে, তারা ছুটে পালানোর চেষ্টা করছে। কিন্তু ওই ছেলের দল তাদেরকে ঘিরে ফেলেছে, না অদল বদল, অদল বদল বলে। ঈশাবের বাবা বাড়ির সামনে দাওয়ার খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন, মানে খাটের ওপর বসে আর কি, দাওয়া মানে সিঁড়িতে। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। মানে ঈশাব অমৃত বুঝে গেছে যে হয়তো ওর বাবা জেনে ফেলেছে, ঈশাবের বাবা, যার জন্য এরকম ভালোবাসার ভান করছেন। ঈশাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। মানে অমৃতের বয়স আমরা এতক্ষণে জানতে পারলাম, ওর বয়স 10 বছর। তার বাবার নামও জানতে পারলাম, কার বাবার? ঈশাবের বাবার, পাঠান নাম। চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তো দুজনকে কি করে সামলাবেন? তাহলে বাহালি বৌদি হচ্ছে অমৃতের মা। আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। মানে এতটা যে একটা বন্ধুর জন্য নিজে মার খাবে সেরকম, মানে এতটা একটা, কি বলবো, এরকম মানসিকতার একটা ছেলে আজকালকার দিনে আর কোথায় বলো? তো সেটা যে কোনো বাবারই ভালো লাগবে, বা যে কোনো মায়েরই ভালো লাগবে, যে কতটা মনে তার মানে দয়া হয়েছে, তার মনে কতটা বিবেক রয়েছে, আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকেই দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শির মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। মানে একটু কেশে নিলেন পাঠান, তারপর বাহালি বৌদিকে বলছে যে ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম যে কি করছে ওরা, দেখি। কে দেখছে? ইসাবের বাবা কিন্তু লুকিয়ে সেই জিনিসটা দেখেছেন। তখন পাড়াপড়শি আশেপাশে, ধরো একটা গ্রাম, গ্রামে তো বিভিন্ন মানুষ বসতি রয়েছে, তো গ্রামের মানুষেরাই কি করছে, তার গল্প শোনার জন্য
কাকে ঘিরে ধরেছে? ওই ইসাবের বাবাকে। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, সজল চোখে মানে চোখে জল চলে এসেছে। কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক কিন্তু ভরে গেল। মানে এত সুন্দর একটা গল্প যে দু বন্ধুর মধ্যে এতটা পরিমাণে ভালোবাসা রইতে পারে, সেটা কিন্তু ইসাবের বাবা না দেখলে হয়তো বুঝতেনই না। আর গ্রামের মানুষদেরও চোখ বুক ভরে গিয়েছে। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত তো বোধ করলেন না বা করল না, বরঞ্চ অদল বদল বলাতে ভালোই লাগলো তাদের, কারণ তার বাবা তো জেনেই ফেলেছে। ধরো, অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল ও আওয়াজে মুখরিত হয়ে উঠল। মানে এই ছিল তোমাদের আজকের পাঠ্য গল্প। খুবই সুন্দর একটা গল্প দুই বন্ধুর মধ্যে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এরকমই গল্প পেতে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কীরকম ভিডিও চাই, তোমাদের কোন গল্পটা চাই বা কোন কবিতাটা চাই। নাটক, অনেকে নাটক থেকে বলেছিলে, নাটকের আমি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনাও করে দিয়েছি। সেসব ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। এছাড়াও তোমাদের যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় কিভাবে তোমরা ভালো নম্বর পাবে এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, সেই নিয়েও একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা অবশ্যই দেখে নিতে পারো। পরীক্ষায় কিভাবে তোমরা নাম্বার বাড়াবে, শুধুমাত্র পড়ে গিয়ে লিখলেও কিন্তু নাম্বার পাওয়া যায় না। তো বেশি নম্বরের ক্ষেত্রে কিছু টিপস ট্রিক্স রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো ফলো করো। আর সেগুলো ফলো করতে গেলে তোমাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য অতি শীঘ্রই নিয়ে আসবো।